নমস্কার। শুরু করছি দ্য প্লুরালস এর বিশেষ অনুষ্ঠান। আহ, সারা পশ্চিমবঙ্গ একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বারে বারে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গে 4 তারিখ এবং 5 তারিখে যে পরিমাণ বিপুল বৃষ্টি হয়েছে, জলোচ্ছ্বাস এবং তার সঙ্গে ল্যান্ডস্লাইড, তার সঙ্গে বন্যা পরিস্থিতি, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং সব নানান কারণে আহ, প্রত্যেক বছর এই দুর্গাপুজোর পর যেটা খবরের কাগজের হেডলাইনে আসে, সেই বাজি বোধহয় একটু হেডলাইনে আসতে দেরি করেছে, কিন্তু তবুও কালী পুজো আর বেশি দেরি নেই। সুতরাং আবার কালী পুজোকে সামনে রেখে বাজির বিষয়টা সামনে চলে এসছে। এবং এই বাজির বিষয়টা আসতে গেলেই যেটা বারে বারে যেটা আসে, সেটা হলো যে ইদানিংকালে সুপ্রিম কোর্টের নির্দেশে সারা ভারত জুড়ে, পশ্চিমবঙ্গ সমেত, আহ সবুজ বাজি বলে একটি বিষয় সামনে এসছে। বলা হচ্ছে যে কনভেনশনাল বাজির তুলনায় এই সবুজ বাজির দূষণ করার ক্ষমতা বেশ খানিকটা কম। একেবারে নয় এমন নয়, কিন্তু খানিকটা কম। কিন্তু সেই সবুজ বাজি নিয়েও গত কয়েক বছরে বারে বারে প্রশ্ন উঠছে, সবুজ বাজি কি আদৌ সবুজ, নাকি নামেই সবুজ? এবং পাশাপাশি এই বাজি তৈরি, তার বিক্রি, যা নিয়ম আছে সেটা কি মানা হচ্ছে? পাশাপাশি সবুজ বাজির নাম করে কি নানান শব্দবাজি, কালো লাল সব বাজি বাজারে ঢুকে পড়ছে? এবং আরো একটা বড় প্রশ্ন, সুপ্রিম কোর্ট এবং দেশের আইনি নির্দেশে যে নির্দিষ্ট সময়তে এই সবুজ বাজি ফাটার কথা, সেটাও কি আদৌ মানা হচ্ছে? এই সবগুলো প্রশ্নেরই উত্তর, যারা পশ্চিমবঙ্গের পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের এই প্রশ্নের উত্তর দিতে বেশি সময় লাগবে না। উত্তর হলো না। এই নায়ের সামনে দাঁড়িয়ে এবারের কালী পুজোয় কি হতে চলেছে, এবং কালী পুজোর সঙ্গে, কালী পুজোর বাজির সঙ্গে দীর্ঘদিন এই রাজ্যে একটি আইনি প্রক্রিয়ার একেবারে, এই বলবো যে একেবারে একসঙ্গে তারা যাচ্ছে, প্যারালাল লাইনে যাচ্ছে। বস্তুত আইনি প্রক্রিয়ার হাত ধরেই পশ্চিমবঙ্গের বাজি একসময় বন্ধ করা গিয়েছিল, সেটা সারা ভারতবর্ষে মডেল হয়েছিল। কিন্তু এখন সেই আইনি প্রক্রিয়া কোন জায়গায়? আমার সঙ্গে আজকের এই বিশেষ অনুষ্ঠানে রয়েছেন আমার বন্ধু শ্রী বিশ্বজিৎ মুখার্জি। বিশ্বজিৎ বাবু পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ফর্মার চিফ ল অফিসার, পশ্চিমবঙ্গের পরিবেশ দপ্তরের ফর্মার চিফ ল অফিসার, বর্তমানে রিটায়ার্ড। বর্তমানে তিনি পরিবেশ একাডেমি এবং সবুজের অভিযান নামে দুটি নন প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। এবং এটাও মনে রাখতে হবে যে একসময় বিশ্বজিৎ বাবু হাইকোর্টের স্পেশাল অফিসার ছিলেন শব্দ শব্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবং রাজ্য সরকারেরও যে এই বিষয়ে কমিটি, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বিশ্বজিৎবাবু নমস্কার। এই রোজ নমস্কার। আমরা দুপুরবেলা একসঙ্গে বসেছি একটাই কারণে, যে যে বিষয়টা নিয়ে বোধহয় আহ, অগুন্তিবার আমি আপনি আলোচনা করেছি, কিন্তু সেই আলোচনাটা এই বছরের কালী পুজোর আগে খুব প্রাসঙ্গিক। আপনি যদি এই জায়গাটা থেকে একটু শুরু করেন, যে এই মুহূর্তে বাজির বিষয় আইনি জায়গাটা কোন জায়গায়? আপনি তো এই নিয়ে মামলা করেছেন এবং সেই মামলা চলছে, সেটা কোন জায়গায় দাঁড়িয়েছে? দেখুন, বাজির বিষয়বস্তু নিয়ে যে মামলা আরম্ভ হয়েছিল বলা যেতে পারে 1996, তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের একটি অর্ডারকে সামনে রেখে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ভারতবর্ষের বুকে বোধহয় একমাত্র একটি সংস্থা যারা প্রথম বাজি শব্দবাজির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল। এবং সেই যে জিহাদ, সেটা সমস্ত ভারতবর্ষকে কিন্তু ছড়িয়ে গিয়েছিল। এবং অনেকগুলো কাজই তখন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ করতে পেরেছিল মানুষকে এই যে বাজির যে যন্ত্রণা, শব্দ যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য তারা প্রচেষ্টাটা চালিয়েছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, যে যে শব্দ যন্ত্রণা এই বাজি কালী পুজোর সময় হয় কিংবা দেওয়ালির রাতে হয়, সেটা কিন্তু আবার পশ্চিমবঙ্গের বুকে ফিরে এসছে। এবং এটার সঙ্গে দায়ী হচ্ছে আমাদের সচেতনতা। যে সচেতনতা আমরা সেইভাবে করতে পারিনি মানুষকে। দুই হচ্ছে সরকারি দপ্তর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পুলিশ অথরিটি কিংবা অন্যান্য যে সংস্থাগুলি আছে, স্থানীয় সংস্থা, তারাও সেইভাবে ভূমিকা পালন করতে পারেনি। এবং সর্বোপরি যে বারবার বাজির ব্যাপারে মামলা হয়েছে, হাইকোর্টে হয়েছে, সুপ্রিম কোর্টে হয়েছে, এবং সুপ্রিম কোর্টও যে সমস্ত আইনগুলো করেছেন কিংবা তারা যে বিচারের বাণী শুনিয়েছেন, সেটাকেও কার্যকরী করার ব্যাপারে
আমাদের যথেষ্ট শিথিলতাও যেমন আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু অস্বচ্ছতাও রয়ে গেছে বিভিন্ন বাজির ক্ষেত্রে। যেমন ধরুন, সুপ্রিম কোর্ট বলল যে সবুজ বাজি একটা কনসেপ্ট নিয়ে এলেন আমাদের কাছে। সবুজ বাজি কি সত্যি সবুজ? তা তো নয়। এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দূষণের নিরিখে এই যে সবুজ বাজিকে, আগে ছিল রেড ক্যাটাগরি, মানে অত্যন্ত দূষণ যুক্ত, পরবর্তীকালে তারা এটাকে অরেঞ্জ ক্যাটাগরি করছে। তার থেকে বোঝা যাচ্ছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ক্ল্যারিফাই করি। এই যে সবুজ বাজি, তারা বিশুদ্ধবাবু দূষণ একটু সৃষ্টি করে এবং আমি একটু সেই আপনাকে থামাচ্ছি। দূষণটা মানুষকে আক্রান্ত করে। কিন্তু আপনাকে একটু থামাচ্ছি মানে একটা জিনিস ক্লারিফিকেশনের জন্য, যারা দর্শক তারা দেখছেন যেটা উনি বলছেন, সেটা হচ্ছে যে বাজি মানে প্রথম যে কথাটা হচ্ছিল সেটা সবুজ বাজি তৈরির কথা হচ্ছিল। তারপর উনি বলছেন যে বাজির যে ক্যাটেগরি, সেটা দূষণের বিভিন্ন ক্যাটেগরি আছে। সেই ক্যাটেগরিতে আমি যদি ভুল না করে থাকি, উনি বলছেন যে আগে বাজি তৈরিটা ছিল হচ্ছে লাল ক্যাটেগরিতে, অর্থাৎ অত্যন্ত দূষণযুক্ত। সেখান থেকে তারা সেটাকে অরেঞ্জ করেছে, অর্থাৎ পরের ধাপে নামিয়ে এনেছে, কম দূষণ হয় এরকম একটা তারা ভাব দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিশ্বজিৎবাবু, এখানে তো পশ্চিমবঙ্গ সরকার সেটাকে সাদা করার চেষ্টা করছে, তাই নয় কি? সেটাই আমি আপনাকে বলতে চাইছি, যে আইনে যেটা আছে কোনোভাবেই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা কেন্দ্রীয় সরকার যে সমস্ত স্ট্যান্ডার্ড ফিক্স আপ করেন পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী কিংবা জলদূষণ কিংবা বায়ু দূষণ অনুযায়ী, তার থেকে কোনোভাবেই তারা সেটাকে রিল্যাক্স করতে পারে না, শিথিল করতে পারে না। যেটা করতে পারেন, আইনে বলা আছে আমরা আরো কঠিন করতে পারি। যেটা আগে আমরা করেছি, পর্ষদ করেছে, রাজ্য সরকার করেছে। সমস্ত জায়গায় যখন বাজির শব্দসীমা 125 ছিল 4 মিটার দূর থেকে, আমরা এখানে করেছিলাম 5 মিটার দূর থেকে 90। অর্থাৎ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যা বলেছিল তার থেকে আমরা শব্দসীমা অনেক কঠোর করেছিলাম। এ ক্ষমতাটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে। কিন্তু এবারে যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেটা করেছে, এটা আমার মনে হয় খুবই দুর্ভাগ্যজনক এবং আইনে এটা কোনোভাবেই টেকে না। এটা নিয়ে গ্রিন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। তারা কি করেছে? কেন্দ্রীয় তারা কি দূষণ করেছে? নিয়ন্ত্রণ পর্ষদ তারা কি করেছে? পরিষ্কারভাবে জানিয়েছে বাজি কখনোই সাদা ক্যাটাগরি হতে পারে না। সাদা ক্যাটাগরি মানেটা কি? যার কোনো দূষণ নেই এবং যাকে কোনো অনুমতি পর্যন্ত নিতে হয় না। অথচ আবার দেখা যাচ্ছে আরটিআইয়ের ইনফরমেশন অনুযায়ী দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কয়েকটি বাজিকে অনুমতি দিয়েছে। একদিকে তারা বলছে হোয়াইট ক্যাটাগরি অনুমতি লাগবে না, আবার আরেকটা জায়গায় আরটিআই রিপ্লাইতে তারা বলছে আমরা 5টা 6টা জায়গাতে আমরা পারমিশন দিয়েছি। অর্থাৎ এই যে দোলাচল ব্যাপারটা রয়েছে পর্ষদের মধ্যে, এটাই কিন্তু সব থেকে মারাত্মকজনক। তারপরে সবুজ বাজি আইডেন্টিফিকেশনের জন্য যে সমস্ত প্যারামিটার ঠিক করা হয়েছে, সেই প্যারামিটারটাকে মাপার মতন, কার্যকারী করার মতন কোন রকম রাষ্ট্রীয় মেশিনারি আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। তারপরে সব থেকে বড় কথা, সবুজ হলে যে কোনো বাজি হোক, কোনো বাজি ফাটানোর একটা সময় সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে। এবং বেঁধে দিয়েছে কারণ এটা দূষণ সৃষ্টি করে বলে। অর্থাৎ সুপ্রিম কোর্ট সবুজ নামটা সবুজ বাজি দিলেও সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে এটাও দূষণ করে। অর্থাৎ সবসময় ব্যবহার করা যাবে না, কেবলমাত্র 2 ঘন্টার জন্য, বড়দিনের জন্য অল্প সময়ের জন্য, ছটের সময় অল্প সময়ের জন্য, এবং অন্য সময় কোনোভাবে কোনো বাজি ব্যবহার করা যাবে না। এবং বাজি ব্যবহার করে দিল্লির মানুষের যে শ্বাসরুদ্ধ করা হয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই ব্যাপার। বিভিন্ন তাতে আমরা দেখেছি যে এই যে বাজি পোড়ানোর জন্য কলকাতা এবং বিভিন্ন শহরতলি মানুষের কিভাবে শব্দ দূষণ হচ্ছে এবং বায়ু দূষণ ঘটছে। সুতরাং এই শব্দ দূষণ বায়ু দূষণকে যদি রাখা যায়, তাহলে বলা উচিত আজকে সুপ্রিম কোর্ট যেটা বলছে সব রকম বাজি প্রায় নিষিদ্ধ হওয়া উচিত। সাম্প্রতিককালে ইউপি একটা বড় ঘটনা ঘটেছে। ইউপিতে একটা বড় ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলছে যেভাবে দিল্লিতে এবং তার আশেপাশে এলাকায়
বাজিকে নিয়ন্ত্রণ করা হয়েছে, সেইভাবে পুরো বাজি নিষিদ্ধ করা হয়েছে, এটা সমস্ত ভারতবর্ষের ক্ষেত্রে হওয়া উচিত। কিন্তু প্রশ্নটা এই হচ্ছে, ব্যাপারে আইনি আইনি আপনি তো এই নিয়ে আপনার আদালতে গেছেন, আপনার মামলা চলছে, আপনার হুম, সেই তার স্ট্যাটাসটা কি এই মুহূর্তে, মানে আদালতের সেই স্ট্যাটাসটা কি? স্ট্যাটাস হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে সবুজ বাজি তৈরি করার কোনো পারমিশন নেই। যেহেতু পারমিশন নেই, তার ফলে এই মুহূর্তে কোন রকম বাজি ব্যবহার পশ্চিমবঙ্গের বুকে আইন বিরুদ্ধ, এটা কিন্তু পরিষ্কার একদম। কিন্তু যদি ওরা বাইরে থেকে কিন্তু সবুজ বাজি দেখা নিয়ে আসে। যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে 2009 আর নভেম্বর অন্তত কম করে 34টা বিস্ফোরণ ঘটেছে, অসংখ্য লোক মারা গেছে, এবং এই 2025 আমরা দেখলাম যে সেখানে অ্যাক্সিডেন্ট হলো, 8 জন মারা গেল। এই পুরো লিস্ট আমি গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি, এবং গভর্নমেন্টকে বারবার অনুরোধ করা হয়েছে যে পরিবেশ দপ্তরকে, লোকাল অথরিটিকে, পুলিশকে, পুলিশ কমিশনারেটকে, দূষণ নিয়ন্ত্রণ পরিষদকে বেআইনি বাজি কারখানা বন্ধ করে। এটা পরিষ্কার ভাবে মানে গ্রিন ট্রাইব্যুনাল বলেছে, আজকে নয়, বহুদিন আগে 2015 থেকে চলছে, কিন্তু এটা হয়নি। এবং হয়নি তো বলেই চারিদিকে বাজি কারখানা বিস্ফোরণ ঘটছে, মানুষ মারা যাচ্ছে, সরকারি এই সরকারের এই এই বিষয়বস্তুটি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আতঙ্কজনক। আইন কার্যকারী করতে হবে, এ ব্যাপারে কোনো রকম শিথিলতা দেখানো যায় না। এবং আপনি যদি দেখেন জয়ন্তবাবু, এই যে উৎসব বাড়িগুলো রয়েছে, যত্রতত্র উৎসব বাড়িতে বাজি পড়ানো, বাজি তৈরি হচ্ছে কোথা থেকে, কিভাবে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, ব্যাপার উত্তর তো রাষ্ট্রকেই দিতে হবে। তারপরে আপনি দেখেন যে কোথায় একটা খেলা হলো, কোথায় কি হলো, ও প্রতি মুহূর্ত বাজি ফুটতে আরম্ভ করে। এইগুলো তো আমাদের থামাতে হবে। এমনকি আমি একটা খেলার কথা জিজ্ঞাসা মাঠে করি। এত জোরে বাজি পোড়ানো হলো, হুম, মানে একটা ঘোড়া মারা পড়লো, হুম। তাতেও না, সরকারের যদি হুঁশ না তদন্ত ফেরে, হচ্ছে না। সেটা দুঃখজনক। সুতরাং আপনাকে আমি স্যার, ক্যাটেগরিক্যালি বলতে চাইছি, হ্যাঁ, আজকে আইনের যে পরিধি দাঁড়িয়ে রয়েছে, হাইকোর্টের অর্ডার, সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী হুম, পশ্চিমবঙ্গের বুকে শব্দবাজি, যারা 90-এর বেশি শব্দ সৃষ্টি করে, সেটা করা যাবে না। এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে সবুজ বাজি রয়েছে, সবুজ বাজির পারমিশন কিংবা মেশিনারি আমাদের এখানে নেই। তার ফলে এই সবুজ বাজি কোথায় কিভাবে বিক্রি হবে কেউ প্রায় জানে না, এবং প্রত্যেকটা জায়গাতেই আমি দেখতে পাচ্ছি সবুজ বাজির নাম করে শব্দবাজি, বিষাক্ত বাজি তাকে করানো। এবং আপনি তো নিজেও জানেন জয়ন্তবাবু, এই যে বেআইনি বাজি কারখানাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বোমা তৈরির কারখানা। এটা আমি বলছি না, এটা কোন ন্যাশনাল বলেছে? গ্রিন ট্রাইব্যুনাল বলেছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, রাজ্যকে জানিয়েছি, এটা ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন। যেখানে যে বাজি কারখানা হচ্ছে, বলছে বাজি কারখানা বেসিক্যালি সেখানে বোমা তৈরি হয়, মারণ বোমা তৈরি হয়। এই সামনে নির্বাচন এগিয়ে আসছে, সেই নির্বাচনে আবার দেখবো বহু জায়গাতে মারণ বোমা তৈরি হবে মানুষকে মেরে ফেলার জন্য এই বাজি কারখানাগুলোতে। এবং সর্বোপরি এই বাজি কারখানায় যত লোক মারা গেছে, তার মধ্যে মহিলা আছে, পুরুষ আছে, এবং বাচ্চা ছেলে মেয়ে আছে। লাস্ট চম্পাহাটিতে যে ঘটনাটা ঘটলো 2025-এর এপ্রিলে, 8 জন মারা গেল, অন্তত অফিসিয়ালি 8 জন, আরো বেশি মারা যেতে পারে। সেখানে 4 জন হচ্ছে শিশু শ্রমিক। রাজ্য কি ভূমিকা পালন করেছে? একটা শ্রম দপ্তর আছে, তাদের তো উচিত ঘুরে দেখা শিশু শ্রমিক নিয়ে হচ্ছে, অথচ রাষ্ট্রের পরিসংখ্যান বলছে তারা নাকি শিশু শ্রমিক খুঁজেই পান না। অদ্ভুত ব্যাপার। সুতরাং আমি আমি এই যে আমি একটা প্রশ্নে আসছি। সমস্ত কিছু দেখে চুপ করে থাকাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একেবারেই আমি আমি এখানেই একটা প্রশ্নে আসছি। আপনি বললেন যে যত্রতত্র বাজি তৈরি হচ্ছে, নিয়ম ভেঙে বাজি তৈরি হচ্ছে। যদিও 90 ডেসিবেল আর 125 ডেসিবেলের ক্ষেত্রে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোন জায়গায় আইন দাঁড়িয়ে আছে আমিও খুব স্পষ্ট নই। কেননা 90 ডেসিবেল যেটা ছিল সেটা খানিকটা সরকারি আনুকূল্যেই বলবো, পিছন দিক থেকে সেটা 125 হয়ে গেছে বলে অনেকে মনে করছেন। সেই জায়গাটা খুব আইনি সীমারেখাটা আহ দেখার দরকার। কিন্তু আমি এটা অন্য বিষয়ে আসছি।
এই যে তৈরি হচ্ছে ক্লাস্টার, রাজ্য সরকার অ্যানাউন্স করেছিল তারা বিভিন্ন জেলায় ক্লাস্টার তৈরি করবে যাতে নিয়ম মাফিক বাজি তৈরি করা যায়, এবং সেই ক্লাস্টার তৈরি কিন্তু আমরা ঘোষণা শুনেছিলাম, কিন্তু এখন অব্দি বোধহয় মাঠে নেমে কিছু তৈরি হয়নি। তো আপনার এই ক্লাস্টার নিয়ে আপনিও আপনার নির্দিষ্ট মতামত ছিল, এই নিয়ে আপনি আদালতে বলেছেন, কি বলবেন? দেখুন, রাজ্য সরকারের কটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি দপ্তর, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, তারা পরিষ্কারভাবে জানিয়েছিল 2016-17-তে যে তারা ক্লাস্টার, কিন্তু একটা ক্লাস্টারও তারা তৈরি করেনি এবং কোনো ক্লাস্টারের অনুমতি এখন পর্যন্ত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে বেরোয়নি। কারণ নিয়ম হচ্ছে কোনো ক্লাস্টার তৈরি করতে গেলে তার এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট স্টাডি করতে হবে, সেই স্টাডির মধ্যে দিয়েই তাকে কিন্তু করতে হবে যে কোথায় ক্লাস্টার হচ্ছে তার সমস্ত ব্যবস্থা করা হয়েছে কিনা, কিন্তু কিছু নয়। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার গ্রিন ট্রাইব্যুনালের কাছে যা যা কমিটমেন্ট করেছিল তার কোনো কমিটমেন্ট তারা কার্যকারী করেনি। আপনি কি এই বেআইনি বাজি বিষয়টা কোর্টে কারখানা নিয়ে বন্ধ যাচ্ছেন? করেনি, ক্লাস্টার করেনি, কিছুই করে। না, আপনি এটা কোর্টে নিয়ে যাচ্ছেন, এই যে আপনি এক্ষুনি বললেন যে পশ্চিমবঙ্গ দেখুন, সরকার কোর্টে বাজির বিষয়ে আমি মামলা করেছি, কমিটমেন্ট করেছে। হিয়ারিং আছে নভেম্বরে। তাছাড়াও আমাদের সঙ্গে যারা বাজি নিয়ে কাজ করেন বা বিরোধিতা করেন, ডিজের বিরোধিতা করেন, এরকম দুটি সংস্থা তারা অলরেডি মামলা করেছেন হাইকোর্টে। তারা হাইকোর্টে একটা কথাই বলেছেন, যেমন তারকেশ্বর গ্রিনমেটস, রেবাশিল মেমোরিয়াল ট্রাস্ট, তারা একটা কথাই বলেছেন। কথাটা কি? যে কোনোভাবে যেন বেআইনি বাজি কারখানা পশ্চিমবঙ্গের বুকে না চলে, আর যদি চলে আইডেন্টিফাই করো, তাহলে ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করো, একটাই প্রক্রিয়া। আর আমরা যে মামলাটা করেছি, আমরা ধরুন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে পরিবেশ একাডেমি ছাড়াও বাজি এবং ডিজে বিরোধী যে সংস্থাটি রয়েছে আমাদের হুগলিতে, তারাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। প্রত্যেকেই আমরা দেখছি যে বেআইনি বাজি কারখানা বন্ধ, এই মৃত্যু মিছিল আর দেখা যাচ্ছে না। এই মৃত্যু মিছিল বন্ধ করাটা অবিলম্বে জরুরি। যে কাজটা কিন্তু যে কোনো ভাবে হোক রাজ্য সরকার করে উঠতে পারছেন না। তার আমি জন্য কোনো মনিকাঞ্চনের যোগ আছে কিনা আমি জানি না, বাউলিদের যোগ আছে কিনা জানি না, রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে ভোটের কোনো যোগ আছে কিনা জানি না। তবে যে কারণে হোক না কেন, যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ ভাবেই বিষয়বস্তুটা হচ্ছে। আমরা যখন আজকে শুরু কথা বলছি, তখন আজকে হলো 12 তারিখ, তার মানে আর 8 দিন পর কালী পুজো। প্র্যাকটিক্যালি, রিয়েল টার্মসে এই আপনি কি মনে হয় যে এর মধ্যে আপনি কোর্টে মুভ করার সম্ভাবনা আছে কিনা? আপনি কোর্টের কাছে কি দাবি তুলবেন, যে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ নাকি সবুজ বাজির যে নিয়ম সেটা, মানে কি কোন জায়গায় লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোথায় দাঁড়িয়ে আছেন? দেখুন, আমরা কোর্টের কাছে দীর্ঘকাল ধরেই বলছি, আমরা ছাড়াও রেবাসী নড়িয়াটা, সার্ভেশন গ্রিনমেটস, ডিজে বাজি ছাড়াও বহু সমস্যায় তারা কোর্টেই আছে। কিন্তু কোর্টেরও একটা ধরনের অদ্ভুত শিথিলতা আমি বলতে বাধ্য হচ্ছি। আমরা কতদিন ধরে গ্রিন ট্রাইব্যুনালকে বলছি বেআইনি বাজি কারখানা বন্ধ করা হচ্ছে না, ক্লাস্টার হলো না, রাজ্য সরকার তার কমিটমেন্ট রাখলো না, তুমি এ ব্যাপারে সুনির্দিষ্ট তোমার যে মত ঘোষণা করো এবং বিচারের বাণী মানুষকে দিয়ে আশ্বস্ত করো। হচ্ছে না। কেমন মানুষের সচেতনতার অভাব, রাজ্য সরকারের উদ্যোগের অভাব, সঙ্গে আমি বিচার বিভাগের যে এই দীর্ঘসূত্রতা, কিন্তু আজকের এই পরিণতি। আপনি বলুন, রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট তো বহু আগে বলেছে। গতকাল হাওড়াতে বেআইনি বাজি কারখানায় বাজি তৈরি করতে যে ঘটনা ঘটেছে, হুগলিতে ব্যাপক পরিমাণে শব্দবাজি, বিভিন্ন বেআইনি বাজি ধরা পড়ছে, আজকে ধরা পড়ছে, এবং একটা দুটো কেজি না, 500 কেজি, 700 কেজি অ্যামাউন্ট ধরা পড়ছে। ভাবুন তো, তাহলে সেই বাজিগুলো যে তৈরি হলো এটা পুলিশ জানতে পারলো না? এটা বিশ্বাস করতে হবে। পুলিশ জানলো না, ওখানকার স্থানীয় যারা জনপ্রতিনিধি তারা জানতে পারলো না, এটা কখনো সম্ভব? পুলিশ আর এখন যে আর ধরছে, কিন্তু তৈরি হলো কেন? আর একটা এই বিষয়, বিষয়বাবু, সেটা হচ্ছে যে যেমন এখানে বেআইনি বাজি তৈরি হচ্ছে, পাশাপাশি শিবকাশি বা দেশের অন্যান্য জায়গা থেকে
প্রচুর বেআইনি বাজি এখানে ঢুকছে, এবং এটা আমরা সুপ্রিম কোর্টের অর্ডারেই দেখেছি যে সুপ্রিম কোর্ট গ্রিন বাজি তৈরি করতে গিয়ে বারবার বলেছিল যে বেরিয়ামের মতো অত্যন্ত দূষিত পদার্থ যেন সেখানে ব্যবহার না হয়। কিন্তু বেরিয়াম পাওয়া গেছে শিবকাশির বাজিতে, এবং গত বছর আমার নিজের অভিজ্ঞতা, আমি যখন এই সরকার পরিচালিত বাজি বাজার, আমি বেআইনি বাজির কথা ছেড়ে দিচ্ছি, তথাকথিত যেটা সরকার পরিচালিত বাজি বাজার, সেখানে কিন্তু শিবকাশির বাজির গায়ে লেখা আছে যে বেরিয়াম তার মধ্যে রয়েছে, এটা এখানে পাওয়া গেছে। সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি অর্ডার করেছিল যে বেরিয়াম কেন পাওয়া যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে বাইরে থেকে যে আসা বাজি, শিবকাশি থেকে আসা যে বাজি, তার উপরে যে একেবারে কমপ্লিট নিয়ন্ত্রণ নেই বলেই মনে হচ্ছে, সেটা আপনার কি মনে হয়? আপনি এটা বলেন খুব সঠিক। আপনি ভাবুন, আমি পশ্চিমবঙ্গ সরকারের কথা আবার আমি পাশে রেখে ভাবি যে একটা এক্সক্লুসিভ ডিপার্টমেন্ট আছে পেসকো, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে, তারা কি করছে? আর আপনার যে নির্দেশে। শিবকাশিতে যে বেআইনি বাজি তৈরি হয়, এটা তো নতুন ব্যাপার নয়, দীর্ঘকাল ধরে এই বিষয়বস্তুটা তো চলছে। তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে সেখানে? এবং যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে, তা সত্ত্বেও যখন এই বাজি, এবং সিবিআই ইনকোয়ারি, এনফোর্সমেন্ট ইনকোয়ারি, এই সম্পর্কে মানুষ খুব ক্লান্ত এই কথাগুলো শুনে শুনে। এই সিবিআই ইনকোয়ারির কথা, এনফোর্সমেন্ট কথা শোনা, তাদের তাদের যে তদন্ত প্রক্রিয়া, এই কথা শুনে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত। আপনি একটা জায়গায় দেখান তো যে খুব সাকসেসফুলি এই তদন্তকারী সংস্থাটা কোনো বিষয় একটা সিদ্ধান্ত উপনীত হয়ে অপরাধীদের শাস্তি দিতে পেরেছে। তাহলে আমি বলতে পারি, এই যে মানুষ যে মারাত্মক দূষণ ঘটছে, এই দূষণের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে, কিন্তু এই এই বেআইনি বাজি কারখানাকে টিকিয়ে রাখার জন্যে একটি মহা জোট তৈরি হয়েছে। তার মধ্যে রাজনৈতিক লোকরা আছে, প্রশাসন আছে, সবাই আছে। এবং ব্যবসায়ীরা আছে। ব্যবসায়ীরা আছে। আর তারপরে যেটা হচ্ছে, ক্রমাগত বিভিন্ন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিভিন্ন জায়গার শিথিলতা, তারা সেইভাবে কিন্তু দ্রুত বিচার ব্যবস্থার প্রক্রিয়াটা নিতে পারছেন না। বিভিন্ন সময় বিভিন্ন বলছেন, একটা সময় সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় অত্যন্ত ভালো অর্ডার দিয়েছেন। আমরাই তো পশ্চিমবঙ্গ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টে যে আমরা বললাম, যেটা দিল্লির বুকে এবং অন্যান্য এলাকাতে সম্পূর্ণ বাজি নিষিদ্ধ করা হয়েছে, তাহলে কলকাতার বুকেও তো দূষণ হচ্ছে, সেটা নিষিদ্ধ করা হোক। সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট বললো, না না, এটা আমরা এখানকার করেছি, তোমাদের বিষয়বস্তুটা তোমরা ওই রাজ্যে যাও। কেন যাব? সমস্ত ভারতবর্ষ এক আইন, এবং পরিবেশ সুরক্ষা আইন তো সর্বভারতীয় আইন। তাহলে সুপ্রিম কোর্ট তো আমাদের ওখান থেকে ফেরালো, ফিরিয়ে বললো তোমার ওখানে কেস চলছে, তোমার ওখানকার সিদ্ধান্ত তোমরা করো। তাহলে সুপ্রিম কোর্ট তো আমাদের দাবি মেনে যদি করতো যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের বুকেও এইভাবে অন্তত কলকাতা শহরতলিতে বাজি নিষিদ্ধ করা হোক, যে অর্ডারটা দিল্লির ক্ষেত্রে আছে এখানেও হোক, কিন্তু হলো না তো। আর ফলে আমি যেটা বলতে চাইছি, এটা আমি জানি না, এটা আমার বিরুদ্ধে হাইকোর্ট অবমাননার রায় হবে, না সুপ্রিম কোর্টের অবমাননার আমার বিরুদ্ধে হবে। তবে এটা আমি পরিবেশ কর্মী হিসেবে আমি বলতে পারি, বাজি নিয়ে যে ঘটনা ভারতবর্ষের বুকে ঘটছে সমস্ত রাজ্যে, এবং বিস্ফোরণ তো খালি আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে না, ইউপিতে হচ্ছে, যা ইউপিতে হচ্ছে, পশ্চিমবঙ্গে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, ম্যাড্রাস, শিবকাশিতে হয়েছে, সর্বত্র ঘটনা হচ্ছে। কিন্তু এই ব্যাপার নিয়ে আমরা সেইভাবে করছি না, ব্যবস্থা গ্রহণ করছি না। বুঝছি না। সেখানে কিন্তু আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। আপনি একটু আগে বললেন না, আজকের এটা আরম্ভ করার সময়, যে প্রাকৃতিক বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা মানুষের বিপর্যয়। এই ঠিক। প্রাকৃতিক বিপর্যয় তো আমাদের কাছে তো কি কি এটা কি একদম হবে না আমরা ধরেছিলাম? এ তো হবে। এটা আমরা যেভাবে প্রকৃতির ওপর অত্যাচার করেছি, পরিবেশ আইন যেভাবে ভঙ্গ করেছি, এটা তো ভবিতব্যের জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের যে পশ্চিমবঙ্গের মানুষকে যেটা আমরা করতে পেরেছিলাম এক সময়, এই যে শব্দ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পেরেছিলাম, সেটা তো এখন আর দিতে পারছি না। তার ফলে আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমি এখানে আপনাকেও বারবার বলতে হবে,
সাংবাদিক হিসেবে আমরাও বলবো, এর বাইরে আমি তো আমি আমাদের এখানে খুব কিছু আর করার নেই। আমি এখানে শেষ প্রশ্নে আসছি, যে আপনি বললেন যে সামগ্রিক যে ছবিটা সেটা খুব একটা আদৌ উজ্জ্বল নয়। একদিকে কোর্টের কোর্ট যেভাবে, আদালত একসময় যেভাবে খুব, আমি বলবো প্রোঅ্যাক্টিভলি বাজির বিষয়টা দেখেছিলেন, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গেই মডেল হয়েছিল সারা ভারতের সামনে বাজির শব্দ নিয়ন্ত্রণে। সেখান থেকে আজকে সময় অনেকটা গড়িয়ে গেছে। রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, ব্যবসায়ী যারা আছেন তারা সব মিলিয়ে একটা অদ্ভুত একটা দোলাচল চলছে, একটা ঘোলা জল চলছে। এবং পাশাপাশি এই সবুজ বাজির নাম করে বিষয়টা আরো খানিকটা গুলিয়ে গেছে। কেন আগে আমরা বুঝতাম যে বাজি একটা শব্দবাজি, একটা বড়, এখন সবুজ বাজি মানে সে শব্দ হোক, নিঃশব্দ হোক, সশব্দ হোক, সেটা ইস্যু না, সবুজ বাজি কিনা। কে আদৌ সবুজ বাজি তাও কেউ জানে না। পশ্চিমবঙ্গে সবুজ বাজি অফিসিয়ালি ক জায়গায় তৈরি হয় সেটাও স্পষ্ট নয়। বাইরে থেকে কি করে আসছে সেটা কে দেখছে? আদৌ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এবং আমার মনে আছে 2-3 বছর আগে একটা মামলার পরিপ্রেক্ষিতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পেসো এবং নিরি তাদেরকে আদালত নির্দেশ দিয়েছিল যে তোমরা অন্তত বাজি বাজারে গিয়ে দেখো যে সবুজ বাজিটা কিউআর কোড দিয়ে সেটা সবুজ বাজি কিনা। প্রথম বছর তারা আদালতের নির্দেশে খানিকটা যেতে বাধ্য হয়েছিলেন, তাও সারা রাজ্যে গেছেন বলে আমার মনে হয় না, কয়েকটি কলকাতার আশেপাশে বাজারে গেছিলেন। তারপরের বছর থেকে যেহেতু সেই রায়টা, যা রায়ের যা মানে প্রতিপাদ্য, সেটা দেখে মনে হয়েছিল সেটা সেই বছরেরই রায়, পরের বছর থেকে তারা জানো না। এবং আমি কথা বলছিলাম ব্যক্তিগতভাবে পেসো বা নিডির সঙ্গে, তাদের বক্তব্য হচ্ছে এটা আমাদের কোনো, এটা আমাদের ম্যান্ডেট নয়, এটা আমাদের দায়িত্ব নয় বাজি বাজারে গিয়ে দেখা, কোর্ট বললে যাবো, কোন আদারওয়াইজ আমরা যাবো না। আর পলিউশন কন্ট্রোল বোর্ড বলছে যদি পেসো আর নিরি আমাদের সঙ্গে না যায় আমরা যাব না। মোদ্দা কথা হলো ব্যাডমিন্টন খেলা চলছে, আমি আপনার কোর্টে, আপনি আমার কোর্টে কর্ক খেলছেন, কেউ দায়িত্ব নিতে যাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সাধারণ মানুষ, কেন এটা কিন্তু ঘটনা, হয়তো সমাজের আহ, একটা অংশ বাজি ফাটালেও একটা বড় অংশ কিন্তু বাজি ফাটাতে চান না, বা এমন বাজি ফাটাতে চান না যার থেকে দূষণ হয়। এমনিতেই বায়ু দূষণে কলকাতা অন্যতম দেশের মধ্যে প্রথম দিকে। মানুষ চায় না, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে কিন্তু একটা ভাবনা চিন্তা আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন যে এই 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 পরিস্থিতি একদিকে, অন্যদিকে সাধারণ মানুষ, আপনি কি বলবেন সাধারণ মানুষের কিভাবে এগোনো উচিত? দেখুন জয়ন্তবাবু, এই যে প্রশ্নটা আপনি তুললেন, কিংবা আমাকে এই সামনে যে প্রশ্নটা শেষ প্রশ্ন হিসেবে পেলেন, আমরা একটা সমীক্ষা করেছিলাম যখন আমরা হাইকোর্টের রায়টাকে এখানে কার্যকারী করছি। একটা সমীক্ষা হয়েছিল, সমীক্ষাটা সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউনিসিপাল এলাকাতে হয়েছিল। সেই সমীক্ষাটাতে একটা চমকপ্রদ রিপোর্ট এসেছিল। তাতে রিপোর্টে বলা ছিল যে 95% মানুষ তারা চায় না এই ধরনের শব্দবাজি ব্যবহার হোক। কেবলমাত্র 5% মানুষ তারা চেয়েছিল এই শব্দবাজি টিকে থাকুক। অর্থাৎ আপনি দেখবেন কলকাতার যে বড় বড় ফ্ল্যাটের কিছু শব্দবাজি ব্যবহার হয়, বিভিন্ন গ্রামগঞ্জে ব্যবহার হয়, এটা হচ্ছে তাদের অর্থের ঔদ্ধত্য। তাদের একটা সরকারি নিয়ম ভেঙে আমি কতটা শক্তিশালী সমাজ ব্যবস্থাতে, তাদের এই মানসিকতাটার প্রকাশ তারা ঘটায় শব্দবাজি। এবং তারা বলতে চায় দেখো শব্দবাজি বেআইনি, আমি ফাটালাম, কারোর কিছু করার ক্ষমতা নেই। ঠিক যেভাবে এখন প্রায় সমাজ ব্যবস্থাতে বিভিন্ন ধরনের অত্যাচার ঘটছে বিভিন্ন ক্ষেত্রে, সে শ্রমজীবী মানুষের ক্ষেত্রেই বলুন, শ্রমিকের মজুরি দেব না, গ্র্যাচুইটি দেব না, বোনাস দেব না, তোমরা যা পারো করে না। খালি পরিবেশ আইন বলে নয়, পরিবেশ আইন, শ্রমজীবী আইন, শ্রমজীবী মানুষের আইন, তাছাড়া যে সাধারণ মানুষের জীবনযাত্রা সুষ্ঠুভাবে চলার জন্য যে আইন, সে আইন ক্রমাগত মানুষ তার রাজনৈতিক ইনফ্লুয়েন্সে, তার অর্থের ঔদ্ধত্যে এবং তার বহুবলীদের জোরে তারা এই আইনটা ভাঙছে। এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ ছাড়া তার কোনো পথ নেই। কিন্তু এটাও ঘটনা, আমরা হয়তো ইতস্তত বিভিন্ন সংস্থা, তার আমরা প্রতিবাদ করছি, কোর্টে যাচ্ছি, তো কোর্ট যে অর্ডারই দিক না কেন, কিন্তু মানুষের মধ্যে যদি এইটাকে নিয়ে যদি প্রতিবাদ না তুলতে পারি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আমরা অ্যাচিভ করতে পারবো না। আপনি তো দেখছেন আইন না মানার ফলে আজকে উত্তরবঙ্গের কি অবস্থা, সমস্ত হিমাচল জুড়ে কি অবস্থা,
সমস্ত পার্বত্য এলাকায় জড়া। অর্থাৎ তারা সমস্ত সরকারি ব্যবস্থাটাই তারা মনে করে যে আমাদের কোনো দায়িত্ব নেই। যা আমি তো ঘরে বসে মাইনে পাই, আমি মাইনে পাচ্ছি, আর কিছু আমার করার দরকার নেই, যা খুশি হয়। সেই জায়গাটাতে দাঁড়িয়ে রাজনৈতিক নেতৃত্ব যদি উদ্যত পরিষ্কার যদি ভাবে না করে, তাহলে তো কিছু হবে না জয়ন্তবাবু। এই যে সরকারি যে ব্যবস্থাগুলোর কাজ না করার একে নিয়ন্ত্রণ কে করতে পারে? বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক নেতৃত্ব যারা আছে। যেমন আমি একটা ঘটনা শুনলাম, এবারে কলকাতার এক কমিশনার, কাউন্সিলর, সে যেখানে বিসর্জনের সময় নিয়ে যে বসেছিল, বসে সে বসে থাকার ফলে একটা লোকও শব্দবাজিও ফাটায়নি, ডিজেও বাজায়নি। এটা একজন সাংবাদিকই আমার রিপোর্ট করবে। বুঝতে হবে, যেখানে যেখানে জনপ্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করে আইনকে কার্যকারী করার জন্য, সেখানেই কার্যকারী হবে। প্রশাসনও সেখানে কার্যকারী করে। এইটাই হচ্ছে আমার শেষ কথা। আসুন, আমি জনপ্রতিনিধিদের কাছে আমি আহ্বান করছি, প্রশাসনের কাছে আহ্বান করছি, আপনাদের মাধ্যমে আপনারা হাতে হাত ধরে এনজিওদের কথার সঙ্গে মিলিয়ে আপনারা এর প্রতিবাদ করুন। সামনের কালী পুজোকে আপনারা আরো দীপাবলির উৎসব, শব্দের উৎসবে পরিণত করবেন। আমি একেবারেই আপনি যেটা বলেছেন, এবং আহ, আমি এই কথাটাই আহ, বারে বারেই হচ্ছে যে বিশেষ করে শব্দবাজি বলবো না, এখন এখন তো আমি বলবো বেআইনি বাজি। বেআইনি বাজি ব্যবহারটাই আইন হয়ে গেছে। বেআইনি বাজি ব্যবহারটাই এই মুহূর্তে কার্যত আইনের রূপ ধারণ করেছে। আমি শেষ করব একটা কথা বলে। আমি বলেছিলাম আগেরটা শেষ প্রশ্ন, কিন্তু আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, দেখুন আমরা যখন সাংবাদিক হিসেবে বা বিজ্ঞানের ছাত্র হিসেবে কাজ করি, আমরা একটা কথা বলি লো হ্যাঙ্গিং ফ্রুট, অর্থাৎ কোন কাজটা চট করে করা যায়। অনেক কাজ আমাদের করার আছে, সব কাজ তো একসঙ্গে করা যায় না। কিছু কিছু কাজ যেগুলো অপেক্ষাকৃত সহজ কাজ, সেটা আগে করা যায়, আমরা বলি লো হ্যাঙ্গিং ফ্রুট। তা এই বাজির ক্ষেত্রে এই বছরে প্র্যাকটিক্যালি সামনে দাঁড়িয়ে যেটা আহ, আপনি বললেন, একটা হচ্ছে বোধহয় যে কয়েকটা দিন বাকি আছে সেখানে সরকারি প্রশাসনিক একটা কড়া নজরদারি, যে আদৌ সবুজ বাজি সবুজ কিনা, সেটা কি হচ্ছে, কেন কিউআর কোড দিয়ে কেউই বুঝতে পারে যে কি করা যায়। এক, দুই, আমার একটা কথা মনে হচ্ছে বিশ্বজিৎবাবু, এটা আমি আপনি বহু অভিজ্ঞতা, পুরোনো দিন, বহু বছর ধরে আমরা একসঙ্গে এটা রাস্তায় নেমেছিলাম কালী পুজোর দিন। যেমন ধরুন বিশেষ বিশেষ জায়গায় রাজ্যে প্লাস্টিক ব্যবহার ব্যান করা হয়, তেমন করে সেন্সিটিভ জায়গায়, সেখানে হসপিটাল আছে, যেখানে আহ, এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার আছে, তার 100 মিটারের মধ্যে বাজি ব্যবহার করা ব্যান করা উচিত। এমন কি কোনো দাবি সিভিল সোসাইটি থেকে ওঠা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, এই যে দাবি, যেটা সিভিল সোসাইটির কথা বলছেন, সিভিল সোসাইটি তো দাবি করতেই পারে, এবং এটা নিয়ে আপনাকেই সঙ্গে করে নিয়ে, বিভিন্ন বন্ধুদের সঙ্গে করে নিয়ে আমি দিনের পর দিন পুলিশ নিয়ে আমি থাকাকালীন অবস্থাতে হসপিটাল চত্বরগুলোকে পাহারা দিয়েছি। হসপিটাল চত্বরে আপনার মনে আছে পিজিতে যে আমরা কি করেছিলাম? পিজিতে একটা লোক মাইক বাজাচ্ছিল, সে মাইক বন্ধ করে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমরা আরজি করে যে সে কাজ করেছি, আমরা ন্যাশনাল মেডিকেল কলেজে যে করেছি, আমরা বিভিন্ন হসপিটালে যাতে সুরক্ষিত রাখা যায়, শ্রম যাতে অসুবিধে না হয়। এবং আর একটা বড় ব্যাপার, কালী পুজোর আগে কিন্তু আবহাওয়াটা অনেক ভারী হয়ে যায়, ফলে এই বাজির যে দূষণের মধ্যে যে একটা মারাত্মকভাবে মানে একটা মিস্ট তৈরি হয়, যে একটা মেঘাচ্ছন্ন ব্যাপার তৈরি হয়, সেটা মারাত্মকভাবে রোগীদের পক্ষে যন্ত্রণা দেয়। আপনার মনে আছে বিধানচন্দ্র রায় শিশু হসপিটালে এমন জোরে বাজি পোড়ানো হচ্ছিল যে বাচ্চাদের হাত থেকে স্যালাইনের শীষ খুলে যাচ্ছিল, কেঁপে কেঁপে উঠছিল বাচ্চাগুলো। সেটা যেও আমরা তখন পুলিশ নিয়ে যে তাকে থামানো হয়েছিল। এটা তো উচিত সিভিল সোসাইটি, কেবলমাত্র আপনার হসপিটাল কেন, যে কোনো জায়গায় সিভিল সোসাইটির আজকে বলা উচিত যে আমরা শব্দবাজি, বেআইনি বাজি কোনোভাবেই আমরা করতে দেব না আমাদের এলাকাতে। মানুষ পথে নামবে, প্রতিবাদ করবে। বিশ্বজিৎবাবু যে জায়গাটা শেষ করলেন, যে এটা মানে অন্যান্য পরিবেশের নানান সমস্যা আছে, যারা যারা পৃথিবীকে দেখছেন, পরিবেশের নানান সমস্যা আছে, যে জলবায়ু পরিবর্তন থেকে, বায়ু দূষণ থেকে, জল দূষণ থেকে, অনেক বিষয় আছে।
কিন্তু এই যে বাজি এবং বেআইনি বাজি, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের একটা ট্র্যাক রেকর্ড ছিল। জাস্টিস ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, যিনি আর আমাদের সঙ্গে নেই, তার একটি ঐতিহাসিক অর্ডারের পরিপ্রেক্ষিতে এই রাজ্য একসময় শব্দবাজি এবং শব্দ নিয়ন্ত্রণে সারা দেশের সামনে মডেল হয়েছিল। বিশ্বজিৎ বাবু এবং আরো কিছু কিছু মানুষ, গীতানাথ গাঙ্গুলি, এরা ছিলেন। বিশ্বজিৎ বাবু বিশেষ করে প্রশাসনের ভেতরে থেকে এটাকে সামনে নিয়ে গেছিলেন, সুপ্রিম কোর্টের সাহায্য পেয়েছিলেন, হাইকোর্টের সাহায্য পেয়েছিলেন। কিন্তু সেটা অতীতের কথা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আবার খানিকটা সেই গড্ডালিকা প্রবাহে পিছনের রাস্তায় হেঁটে গেছে, এবং সেটা শুরু হয়েছে বাম জামানার শেষ দিক থেকে, তার উত্তরণ ঘটেছে বর্তমান জামানার সময়। এবং রাজনৈতিক নেতা নেতৃত্ব, যেটা বিশ্বজিৎবাবু খুব স্পষ্ট করে বললেন এবং আমি সম্পূর্ণ সমর্থন করি, উনি বললেন, উনি কোন একজন কাউন্সিলরের এক্সাম্পল দিলেন, সেটা ভালো এক্সাম্পল, যে তিনি থাকার দরুন নাকি ডিজে বাজেনি বা বাজি ফোটেনি। সব কাউন্সিলর এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন। কেননা দিনের শেষে এই বাজি, তার যে কুপ্রভাব, সেটা আপনার বাড়ির ছেলে, আপনার বাড়ির বাবাকেও কিন্তু রেহাই দেবে না। আহ, আমাদের দেশের অনেক বড় বড় নেতা কিন্তু বায়ু দূষণের জন্য ক্যান্সারে মারা গেছেন, আমাদের রাজ্যেও মারা গেছেন। শেষমেশ এই দূষণ কাউকেই ছাড়ে না। সুতরাং শুধু কিছু ব্যবসায়ী মুনাফা করার জন্য এই বাজির বিষয়টাকে অন্যদিকে তাকিয়ে থাকা, নিয়ম না ভাঙা, তাকে জোর করে লাল থেকে কমলা, কমলা থেকে সাদা করা, এটা বোধহয় আহ, আগামী ভবিষ্যৎ আপনাদের ক্ষমা করবে না, কোনো পলিটিক্যাল নেতাকেই ক্ষমা করবে না। এবারের কালী পুজো আসছে, আর পাশাপাশি একটা কথা যেটা আমরা প্রত্যেকবারই বলি, আমরা সবাই ব্যর্থ এ নিয়ে আমার 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 বলার মানে আমার কোনো এ নিয়ে দ্বিমত নেই, যে একজন পরিবেশ সাংবাদিক হিসেবে আমরা সবাই ব্যর্থ, যে এই বাজির ব্যাপারটা নিয়ে আমি কথা বলছি একটা আগামী কালী পুজো 7 দিন 10 দিন আগে। কেন সারা বছর ধরে আমরা বলতে পারছি না, বলার লোক খুঁজে পাচ্ছি না, সেটাও ভাবনার বিষয়। সব মিলিয়ে মানুষ তো আশা নিয়ে বেঁচে থাকে। আমরা এই আশা করব যে আগামী কালী পুজো, যেটা আর কয়েকদিন মাত্র দূর, তার মধ্যে প্রশাসন অন্তত কিছু সদর্থক ভূমিকা পালন করবেন। সবাই মিলে আমরা চেষ্টা করব যতটা সম্ভব বাজির শব্দ তাণ্ডব এবং বাজির দূষণ তাণ্ডব কমিয়ে আনা যায়। নমস্কার, ভালো থাকবেন।